শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হলো মাধ্যমিক টেস্ট প্রশ্নের উত্তর 2024। আমি একটি স্কুলের টেস্ট এক্সামিনেশন 2024-এর প্রশ্ন সংগ্রহ করেছি। এই প্রশ্নের পুরো উত্তরপত্র আমি তৈরি করব এই ভিডিওর মাধ্যমে। যেহেতু 90 নম্বরের প্রশ্ন, তাই আমি 4টে থেকে 5টা ভিডিওতে ভাগ করব। আজকের ভিডিওতে MCQ নিয়ে আলোচনা করব। এই হচ্ছে প্রশ্ন। গোপনীয়তার স্বার্থে আমি স্কুলের নামটি কাগজ দিয়ে ঢাকা দিয়েছি। এখানে যে প্রশ্নটা আছে 90 নম্বরের প্রশ্ন, সময় 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তো তোমাদের প্রথমে যেটা আমি বলবো যে তোমরা উত্তরপত্র পরীক্ষা খাতায় কিভাবে করবে সেটা নিয়ে আমি প্রথমে বলবো। আর এখানে আমি যেভাবে উত্তরটা লিখব এটা হচ্ছে সামগ্রিকভাবে আলোচনা করা হবে। কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন সেই প্রশ্নের উত্তরটা ওই অপশানটাই হবে, হ্যাঁ, তার কারণটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই আমাকে অনেক কিছু লিখতে হবে। MCQ প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের শুধু এই প্রথম লাইনটা লিখবে এবং যে অপশানটা হবে শুধুমাত্র সেই অপশানটা লিখে উত্তরটা লিখতে হবে। আমি প্রথমে ওটা একটা করে দেখাবো। তো শুরু করি। মাধ্যমিক যে খাতা তোমাদের পরীক্ষার হলে দেওয়া হবে, সেই হলে প্রথম পাতায় তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইসব লিখতে হবে। ঠিক আছে, মনে করো সেই পৃষ্ঠাটা হচ্ছে এই পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা মনে করো। ঠিক আছে, এখানে নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন লেখা হবে আর এই জায়গাটা তোমাদের মার্কস দেওয়া হবে। এর যে পরের পৃষ্ঠা, এর পরের পৃষ্ঠা বাদ দেবে। নেক্সট যে পৃষ্ঠা আসবে সেটা হচ্ছে এই পৃষ্ঠাটা। এই পৃষ্ঠায় কি করবে না, তোমরা প্রথমে মার্জিন টানবে, উপরে 1 ইঞ্চি মার্জিন ছেড়ে দেবে, ধারে মানে লেফট সাইডে 1 ইঞ্চি মার্জিন টানবে, লেফট সাইডে 1 ইঞ্চি মার্জিন টানবে, আর নিচের দিকে 1 ইঞ্চি ছেড়ে দেবে। তাহলে কি হবে, এখানে কোশ্চেন নাম্বারটা লিখবে, ওকে, এখানে উত্তরটা লিখবে। এইভাবে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। একটি প্রশ্ন লেখা হয়ে গেলে একটি লাইন লেখা যাবে এরকম স্পেস রেখে তোমরা পরের প্রশ্নের উত্তরটা লিখবে, ওকে। আর এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা রাখবে, কারণ যে মাস্টারমশাই বা দিদিমণি তোমাদের খাতা দেখবেন, মাধ্যমিক খাতা দেখবেন, তিনি এই প্রশ্নটা উত্তর যদি সঠিক হয় তাহলে এখানে +1 দেবেন, যদি ভুল হয় তাহলে 0+ দেবেন। সেই জন্য এই অংশটা অর্থাৎ এই যে 1 ইঞ্চি জায়গাটা ফাঁকা রাখতে হবে। এখানে তোমরা কেউ কিছু লিখবে না। আর এই মার্জিনের লেফট সাইডে শুধু কোয়েশ্চেন নাম্বারটা লিখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা বজায় রাখবে। আমি এখন যে উত্তরগুলো লিখব ওই নিয়মটা ঠিক মানব না, কারণ আমি এখানে ব্যাখ্যা করব, অনেক কিছু লিখব তোমাদের বোঝানোর সুবিধার্থে। পরে তোমাদের একটা ভিডিও আমি করে দেবো যে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়, পরে একটা করে দেব। তো আমি এখন শুরু করছি যে প্রথম প্রশ্ন দেখো যে 1 নম্বর, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। ওকে, এর মোট 15টা প্রশ্ন থাকে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও। 1.1 1.1
এর উত্তরটা আমি প্রথম একটা প্রশ্নের উত্তর কমপ্লিট করে দেখাচ্ছি, তোমরা ঠিক কিভাবে লিখবে। দেখো প্রশ্নটা লিখলাম, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এবার উত্তর অনেকে সবটাই লিখে তারপর টিক দেয়, এটা করার দরকার নেই, এতে সময় নষ্ট হবে। এখানে দেখো এ অপশানে আছে সিএফসি গ্যাস, বি অপশানে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস, সি অপশানে কার্বন ডাই অক্সাইড, ডি অপশানে মিথেন গ্যাস। তো এর মধ্যে উত্তর হলো সি। তাহলে তোমরা উত্তরটা লিখবে কিভাবে? ব্যাস এটুকুই লিখতে হবে। এরপরের যে প্রশ্ন 1.2 এতটুকু একটু ছেড়ে দেবে, কারণ হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তাহলে এখানে লিখতে হবে 1.2। আমি এখনই লিখছি না, কারণ আমি এইটা নিয়ে একটু কথা বলবো। দেখো গ্রিন হাউস গ্যাস, আমি এখানে পরপর গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লিখব। বায়ুমণ্ডলের শতকরা হিসাব কত সেটা আমি লিখব। দেখো 1 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2, 2 নম্বর মিথেন CH4, ক্লোরোফ্লুরোকার্বন CFC, 4 নম্বরে নাইট্রাস অক্সাইড N2O, 5 নম্বর ওজোন O2, 6 নম্বর জলীয় বাষ্প সহ অন্যান্য উপাদান H2O। এদের শতকরা হিসাবটা যদি আমরা করি তাহলে কি দেখতে পাবো? কার্বন ডাইঅক্সাইড 50%, মিথেন 19%, CFC 16%, নাইট্রাস অক্সাইড 5%, ওজোন 8%, জলীয় বাষ্প সহ অন্যান্য উপাদান 2%। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রধান অর্থাৎ যার ভূমিকা সবথেকে বেশি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে চলে আসছে মিথেন, তারপরে CFC। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? CO2। এখানে ছোট্ট একটা কারেকশান হতে পারে, সেটা হচ্ছে এটা NO2 আছে, এটা N2O হওয়াটা বাঞ্ছনীয়। ঠিক আছে, আচ্ছা 1.2 বয়েল সূত্র অনুযায়ী PV ভার্সেস P লেখচিত্র কোনটি হবে? এই যে চারটে আছে, যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে। এখানে অপশান হলো বি। আমি একটা লাইন টেনে দিয়েছি, তোমরাও লাইন টানতে পারো। ঠিক আছে, এই হচ্ছে অপশান এবং উত্তরটা লিখে দিতে হবে। এই যে আমি লাইনটা টেনে দিচ্ছি, দেখতে সুন্দর, এটা ম্যান্ডেটরি নয়, করতেই যে হবে তা না, কিন্তু তোমরা যদি একটু গ্যাপ রাখো তাহলে দেখতে সুন্দর হবে, অথবা তুমি মার্জিন বা লাইনটা টেনে দিতে পারো। 3 নম্বর প্রশ্ন, 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে STPতে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। চারটে অপশান আছে, 22.4 লিটার, 11.2 লিটার, 5.6 লিটার, 44.8 লিটার। কোনটা হবে এটা আমি করে দেখাচ্ছি। উত্তরটা লেখার আগে আমি অঙ্কটা একটু করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের কিন্তু অঙ্ক করে দেখাতে হবে না, তোমরা শুধু উত্তরটুকু লিখলেই হবে। বিক্রিয়াটা কমপ্লিট করলাম। তোমাদের কিন্তু এই ধরনের অঙ্ক করতে গেলে রাসায়নিক বিক্রিয়া খুব ভালোভাবে জানা দরকার এবং ব্যালেন্স সহ। তো এখানে ব্যালেন্সের কোনো কারিকুরি নেই। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মনে রাখতে হবে এটা হচ্ছে 1 মোল। আমি এটার উপর একটা আলাদা ভিডিও করে দেব যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এটাও 1 মোল, কারণ এখানে কোনো সংখ্যা নেই, দেখতে পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেটের আগে কোনো সংখ্যা নেই, তাই 1 মোল। এর আগে কোনো সংখ্যা নেই, সেই জন্য 1 মোল। এর আগেও কোনো সংখ্যা নেই, সেটাও 1 মোল। এবার মনে রাখতে হবে যে 1 মোল যদি গ্যাস উৎপন্ন হয়, STPতে আয়তন হবে V = 22.4 লিটার। এবার চলো, প্রশ্নে বলেছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে STPতে CO2 গ্যাস পাওয়া যায় কত? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে 22.4 লিটার। তাহলে অ্যান্সারটা কী হবে? তাহলে উত্তরটা হবে, তোমরা দেখে নাও যে উত্তরটা 22.4 লিটার, অর্থাৎ এই অপশানটাই হবে।
তোমাদের এই যে প্রশ্ন উত্তরটা যখন পরীক্ষা খাতায় করবে, হ্যাঁ, এইভাবে অঙ্ক করার দরকার নেই। যদি করতে হয় তোমরা আলাদাভাবে রাফে করবে বা পাশে একটা লাইন টেনে নেবে, সেখানে অঙ্কটা কষে এখানে উত্তরটা লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন 1.4, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? লোহা, নিকেল, ইস্পাত, ইনভার। মনে রাখতে হবে যে লোহা, নিকেল, ইস্পাত এরা সবাই ধাতু। তো ধাতু উত্তপ্ত হলে কিন্তু আয়তনে বাড়ে, অর্থাৎ তাদের প্রসারণ হয়। কিন্তু ইনভার হলো এমন একটা সংকর ধাতু যার মূল উপাদান হলো লোহা ও নিকেল। লোহা নিকেলকে একসাথে মিশিয়ে এই ইনভার তৈরি করা হয় এবং এর কার্যত কোনো প্রসারণ থাকে না। ঠিক আছে, উষ্ণতা অনেকটা বাড়লেও এর প্রসারণ এতটাই কম হয় যে ধরে নেওয়া হয় যে এর প্রসারণ নেই। সেই কারণে দ্বিধাতব পাতে এই ইনভারকে ব্যবহার করা হয়। একটি বই থেকে তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। ইনভার নামে লোহা ও নিকেলের একটি সংকর ধাতু, যেটা তোমাদের প্রশ্নে আছে। আর একটা উদাহরণ জেনে রাখো, পাইরেক্স কাঁচের তাপীয় প্রসারণ কিন্তু নগণ্য। ঠিক আছে। কোশ্চেন 1.5, আলোর প্রসারণে অপরিবর্তিত থাকে কোন অপশানটা? আলোর গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, কোনোটিই নয়। তো এদের মধ্যে দেখো, আলোর গতিবেগ কিন্তু পরিবর্তিত হয় যখন প্রতিসরণ হয়, তরঙ্গ দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কারণ কোনো একটি নির্দিষ্ট বর্ণের আলোকবর্ণ, কোনো একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, তার কম্পাঙ্কটা কিন্তু নির্দিষ্টই থাকে, ওইটা আর চেঞ্জ হয় না। ঠিক আছে, যে কোনো বইতে তোমরা উত্তরটা পাবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কম্পাঙ্ক একই থাকে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তিত হয়। এই ইনফরমেশনটা খুব ভালো করে মনে রাখবে। আর একটা কথা মনে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে। এটা পরের অংশ। 1.6, সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব প্রায় 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার ও 50 সেন্টিমিটার। যে কোনো বইতেই পাবে। এর উত্তর হলো 25 সেন্টিমিটার। আমি একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে আমি একটা চোখ আঁকছি। এটা হলো চোখ। এই চোখের ভেতরে একটা লেন্স থাকে। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আলোক রশ্মি এই চোখের লেন্সের মধ্যে প্রবেশ করে। একটু বেঁকে গেল। এরপর কি হবে না, প্রতিসরণের পর আমাদের চোখের বিপরীত দিকে রেটিনাতে প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং আমরা দেখতে পাই। এই চোখটা যে আঁকলাম এটা হলো সুস্থ চোখ, অর্থাৎ যে চোখের জন্য কোনো চশমা লাগবে না, বিনা ক্লান্তিতে কাছের সবচেয়ে কাছে যে বিন্দু থেকে রশ্মি এসে আমাদের চোখে প্রবেশ করবে এবং প্রতিবিম্ব সৃষ্টি করবে, অর্থাৎ এন পয়েন্টে রাখা যে কোনো বস্তুকে এই সুস্থ চোখ খুব স্পষ্টভাবে দেখতে পাবে। কিন্তু কোনো কারণে এন বিন্দুটি আরও কাছে চলে আসে, তখন আমরা আবছা দেখব। ঠিক আছে, তাহলে সুস্থ চোখ বিনা ক্লান্তিতে সবচেয়ে কাছে যে বিন্দু থেকে ওই বস্তুটিকে স্পষ্টভাবে দেখতে পাই, সেই বিন্দুটাকেই বলা হবে নিকট বিন্দু। তাহলে এন বিন্দু হলো নিকট বিন্দু। আর এই যে দূরত্বটা লেন্স থেকে নিকট বিন্দু যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার। যদি এই এন বিন্দুতে রাখা কোনো বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে না পাই, যদি আরও দূরে রাখা বস্তুকে তবেই দেখতে পাবো, অথবা কাছে রাখলে তবে দেখতে পাবো, সেক্ষেত্রে কিন্তু চোখের ত্রুটি আছে। সেক্ষেত্রে মায়োপিয়া আছে, হাইপারমেট্রোপিয়া আছে। ঠিক আছে, সেটা যে কোনো বই থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই প্রশ্নের উত্তর হলো
সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার। আবার বলছি, তোমরা যখন উত্তর লিখবে এই সব করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এই এক্সট্রা আলোচনাগুলো করছি, তোমরা শুধু এই উত্তরটুকু লিখবে। কোয়েশ্চেন নাম্বার 1.7, এই প্রশ্নটা দুটো শব্দ প্রিন্টিং মিস্টেক আছে এবং অপশানে একটু ভুল ছিল, আমি কারেকশান করেছি, সেটা ভোল্ট ছিল, এটা জুল করে দেওয়া হয়েছে। প্রশ্নটা, দুটি বিন্দুর মধ্যে 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? এ 0 জুল, বি 1 জুল, সি 10 জুল, ডি 100 জুল। এখন উত্তরটা কি হবে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। মনে করো এটা হলো একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে, একটা হলো এ, একটা হলো বি। এ বিন্দুতে বিভব হলো ভিএ, বি বিন্দুতে বিভব হলো ভিবি। আমি ধরে নিলাম ভিবি গ্রেটার দ্যান ভিএ, অর্থাৎ বি বিন্দুর বিভব বেশি এ বিন্দুর বিভবের তুলনায়। তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এখানে প্রশ্ন অনুযায়ী বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। ওকে, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 1 ভোল্ট। এই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট। প্রশ্নে বলা হচ্ছে যে 1 কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে নিয়ে আসতে হবে। তাহলে 1 কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, ঠিক আছে, বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কৃতকার্য কত হবে? মনে রাখবে, কৃতকার্যের যে ফর্মুলা সেটা হচ্ছে ভি ইন্টু কিউ। ভি হচ্ছে বিভব পার্থক্য আর কিউ হচ্ছে এই আধানের মানটা। তো বিভব পার্থক্য আমরা জানি 1 ভোল্ট আর আধানের মান 1 কুলম্ব, তাহলে বসিয়ে দাও 1 ভোল্ট ইন্টু 1 কুলম্ব। তাহলে কত? 1 আর 1 গুণ করলে 1 হয়, আর এককটা হলো ভোল্ট কুলম্ব। এই ভোল্ট কুলম্বকে বলা হচ্ছে জুল, ঠিক আছে, অথবা ইংরেজিতে লিখলে জুল। ওকে, তাহলে উত্তরটা কত হবে? আশা করি উত্তরটা সবাই পেয়ে গেছো। উত্তরটা হবে বি অপশন, 1 জুল। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা করে রাখবে, কারণ এখান থেকে অঙ্ক আসতে পারে। অঙ্কটা কীরকম আসতে পারে? ধরো 1 কুলম্ব না দিয়ে তোমাকে দেওয়া হলো, আমি একটু আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু একই আলোচনায় যদি 2-3 রকম প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারো, করতে পারো, তোমাদের উপকার হবে। আমি ধরে নিচ্ছি, ধরো অন্য ধরনের একটা অঙ্ক দেওয়া হলো, সেই অঙ্কে বলা হচ্ছে আধানের মান হচ্ছে 5 কুলম্ব, ঠিক আছে, আর যে বিভব পার্থক্য অর্থাৎ ভিবি মাইনাস ভিএ এর মান বলে দেওয়া হলো 10 ভোল্ট। ওকে, তাহলে কৃতকার্য কত হবে? অনায়াসেই পারবে, ভি ইন্টু কিউ বসিয়ে দাও, ভি এর মান 10 ভোল্ট গুণ কিউর মান হচ্ছে 5 কুলম্ব। ওকে, তাহলে কত হলো? 50 ভোল্ট কুলম্ব। ওকে, তাহলে 50 জুল, এটা হলো অ্যান্সার। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে? ভোল্ট কুলম্ব সেটা কোন এককে ট্রান্সফার হতে পারে? কোন একক? এর একটা অল্টারনেটিভ একক, অর্থাৎ এর দ্বিতীয় একটা একক হলো জুল, ওকে, বা জে। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে তোমরা শুধু উত্তরটা লিখবে এইটুকু। কোয়েশ্চেন নাম্বার 1.8, লাইভ, নিউট্রাল ও আর্থ তারের মধ্যে কোনটি উচ্চ বিভবে থাকে? এ আর্থ তার, বি লাইভ তার, সি নিউট্রাল তার, ডি তিনটি একই বিভবে থাকে। এর উত্তরটা কী হবে? আমি আগে ইনফরমেশনটা বলে দিই, তারপর উত্তরটা দিচ্ছি।
দেখো আমাদের যে গৃহবর্তনী আছে সেই গৃহবর্তনীতে 3 রকম তার মেন সার্কিটে থাকে, একটা লাইভ তার, একটা নিউট্রাল তার, আর একটা হলো আর্থ তার। লাইভ তার +-220 ভোল্ট বিভবে যুক্ত থাকে, যেটা আমাদের প্রশ্নের আলোচ্য বিষয় ছিল যে কোন তারটা উচ্চ বিভবে থাকে, অর্থাৎ 220 ভোল্ট উচ্চ বিভবে আছে। নিউট্রাল তার 0 বিভবে যুক্ত থাকে, ঠিক আছে। আর তার মাটির নিচে রাখা একটি তামার পাতের সাথে যুক্ত থাকে। তো এই ইনফরমেশান দেওয়ার কারণটা হচ্ছে একটা প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব ওর সাথে যে আর কি প্রশ্ন হতে পারে সেটা নিয়েই বলা। তো কোন তার 0 বিভবে যুক্ত থাকে, যদি এইভাবে প্রশ্নটা দেয় তাহলে আমরা সেটা নিউট্রাল তার বলব। কোন তার মাটির নিচে রাখা তামার পাতের সাথে যুক্ত থাকে, তাহলে উত্তর হচ্ছে আর্থ তার। আর একটা প্রশ্ন হতে পারে যেটা আমি নোট হিসাবে এখানে দিচ্ছি, লাইভ তার ও নিউট্রাল তার এদের মধ্যে বিভব পার্থক্য কত? লাইভ তারের বিভব হচ্ছে 220, নিউট্রাল তারের বিভব হলো 0 অর্থাৎ 0। তাহলে দুজনের যে বিয়োগফল সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে লাইভ তার ও নিউট্রাল তারের মধ্যে বিভব পার্থক্য অর্থাৎ 220 এবং 0 এদের মধ্যে যে বিয়োগ 220 বিয়োগ 0 কত হলো 220 ভোল্ট, ঠিক আছে। এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। ওকে, আমি তোমাদের একটা বই থেকে ওই সার্কিটটা একটু দেখে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীর সরলতম রেখাচিত্রের উপস্থাপনা, ঠিক আছে। এই ছবিটা লক্ষ্য করো, লাল রং হচ্ছে লাইভ তার, এল হচ্ছে লাইভ তার। আচ্ছা, যেটা ডিপ নীল ব্লু সেটা হচ্ছে নিউট্রাল তার, দেখো 0 ভোল্ট। তাহলে লাইভ তার 220 ভোল্ট, নিউট্রাল তার 0 ভোল্ট, দুজনের তফাৎ কত? বিয়োগ করলেই 220 ভোল্ট হচ্ছে এদের মধ্যে বিভব পার্থক্য। আর সবুজ রঙের হচ্ছে আর্থিং তার, যেটা হচ্ছে মিটার থেকে সরাসরি মাটির নিচে তামার পাতের সঙ্গে যুক্ত করা থাকে। বোঝা গেছে? আর এই সার্কিটটা তোমরা দেখে নাও। এই প্রসঙ্গে অন্য কোনো প্রশ্ন নিশ্চয়ই কোনো প্রশ্নে আমি পাবো, যখন আবার নতুন কোনো ভিডিও করব তখন গৃহবর্তনীটা নিয়ে আমি আলোচনা করে দেব। উত্তর হলো বি, লাইভ তার। কোয়েশ্চেন 1.9, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল এ ইলেকট্রনের স্রোত, বি প্রোটনের স্রোত, সি নিউট্রনের স্রোত, ডি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর উত্তর তোমরা যে কোনো বইতেই পাবে, ঠিক আছে। তেজস্ক্রিয় রশ্মি থেকে, তেজস্ক্রিয় কোনো কণা বা মৌল থেকে 3 রকম রশ্মি বের হয়, একটা হচ্ছে বিটা, একটা আলফা, আর একটা হচ্ছে গামা। আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, বিটা নেগেটিভ আধানযুক্ত, আর গামা কেন না পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে, এর কোনো আধান নেই। এটা এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আমি একটু আলোচনাই করে দিচ্ছি। আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধানযুক্ত দ্বি-আয়নিত হিলিয়াম। ভালো করে একটু চেহারাটা দেখে নাও। আলফাকে হিলিয়াম আয়ন দ্বারা লেখা যায়, নিউক্লিয়াসের স্রোত। প্রতিটি আলফা কণা 2টি প্রোটন ও 2টি নিউট্রন দ্বারা গঠিত। এটা কিন্তু মাথায় রাখবে যে এখান থেকেও এমসিকিউ প্রশ্ন আসতে পারে। 2টি নিউট্রন কণা এবং 2টি প্রোটন কণা দ্বারা গঠিত আলফা কণা। ওকে, বিটা কণা যেটা আমাদের প্রশ্নে আছে, বিটা কণা হলো ঋণাত্মক, বি কেয়ারফুল, ঋণাত্মক। আর এটা হলো ধনাত্মক। আলফা কণা হলো ধনাত্মক, বিটা হলো ঋণাত্মক আধানযুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন। ইলেকট্রনকে কিভাবে লেখা হয়েছে একটু বড় করে দিচ্ছি, এই যে ইলেকট্রন, ই উপরে 0 নিচে -1 কণার স্রোত, ঠিক আছে। আর গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
এটুকু ইনফরমেশান তোমরা ভালো করে তৈরি রাখবে। এছাড়া যে কোনো বইয়েতে আলফা, বিটা এবং গামা এই তিনজনের যে সকল বিষয়গুলোর উপর পার্থক্যটা করা আছে এটা খুব সুন্দর করে তৈরি করে রাখবে। এখান থেকে অনেক রকম অবজেক্টিভ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে উত্তর, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত। পরের প্রশ্ন 1.10 দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী নম্বর 17 এর অন্তর্গত ক্লোরিন ব্র্যাকেটে দেওয়া আছে পরমাণু ক্রমাঙ্ক 17, আয়োডিন 53, ফ্লুরিন 9, ব্রোমিন 35। এর জারণ ধর্মের ক্রম হলো, এর চারটে অপশান দেওয়া আছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা হচ্ছে খুব একটা কমন প্রশ্ন, প্রতি বছর ধরতে গেলে আসে এবং যে টেস্ট পেপার তোমরা পাবে প্রায় প্রতিটি টেস্ট পেপারে এই ধরনের তোমরা প্রশ্ন পাবে। ঠিক আছে, এখানে জারণ ধর্মের কথা বলা হয়েছে, কোনো জায়গায় তোমরা পাবে তড়িৎ ঋণাত্মকতার ক্রম, কোনো জায়গায় পাবে আয়নাইজেশন বা আয়নন বিভবের ক্রম পাবে, কোথাও পরমাণুর আকারের ক্রম পাবে। ঠিক আছে, বিজারণ ধর্মের ক্রম পাবে। তো এই প্রশ্নটা অনেকের সমস্যা হয়, আমি আমার মতো করে অল্প ভাষায় একটু বোঝানোর চেষ্টা করব। পরে এইটার ওপর একটা ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দেব, যারা এই ধরনের প্রশ্নের উত্তর করতে একটু সমস্যায় পড়ে বা পড়ো তাদের জন্য। এখন আমি যেটা আলোচনা করব খুব অল্প ভাষায় বলার চেষ্টা করব। দেখো, খুব কম ভাষায় বলা খুব মুশকিল, তবু চেষ্টা করছি। এটা হলো একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। 1 থেকে শুরু করে 18 পর্যন্ত হলো শ্রেণী, আর 1 থেকে 7 পর্যন্ত হলো পর্যায়। এখন এই মৌলগুলোকে কতগুলো ক্রাইটেরিয়াতে, তার কতগুলো ধর্ম, যেমন পরমাণুর আকার বা ব্যাসার্ধ, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব, এইগুলো কিভাবে পরিবর্তন করে সেটা তোমাদের টপিকের মধ্যে আছে। দেখো, যখন শ্রেণী বরাবর যখন যাবে, যখন পর্যায় বরাবর, এইটা হচ্ছে তোমার পর্যায় বরাবর, এটা পর্যায় বরাবর, এইগুলো হচ্ছে শ্রেণী বরাবর। উপর থেকে নিচ হচ্ছে শ্রেণী, আর পাশাপাশি বাম থেকে ডান দিকে হচ্ছে পর্যায় বরাবর যখন মৌলগুলো পরপর রাখা হয়েছে, এদের পরমাণুর আকার ধীরে ধীরে কমতে থাকে। আর শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচের দিকে নামা হয়, তখন তার আকার ধীরে ধীরে বাড়তে থাকে। শুধু এটা একটু ভালো করে মনে রাখতে হবে। কি বললাম? আমার সাথে সাথে বলো। পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যখন মৌলগুলো পরপর সাজানো হয়, তখন তার পরমাণুর আকার কমতে থাকে। শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকে, মৌলগুলোর আকার ধীরে ধীরে বাড়তে থাকে। এই বরাবর কমতে থাকে, উপর থেকে নিচে নামার সময় বাড়তে থাকে। শুধু এই দুটো কথা একটু মনে রাখবে। তারপর তোমরা যেটা করবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, দেখবে খুব সহজ লাগবে। প্রথম যা বললাম তারপর তোমরা এটা মনে রাখার চেষ্টা করো। 1 নম্বর 2 নম্বর পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এই ধর্মটা যেভাবে পরমাণুগুলো আকার বাড়তে থাকে বা যেভাবে আকার কমতে থাকে, ঠিক একইভাবে ওই মৌলগুলোর বিজারণ ক্ষমতা একইভাবে বাড়তে থাকবে বা কমতে থাকবে। ওকে, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর, 1 আর 2 ঠিক যেভাবে বাড়ে বা কমে, ঠিক তার উল্টো তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব এবং জারণ ক্ষমতা। বোঝার চেষ্টা করো। অর্থাৎ 1 নম্বর 2 নম্বর ঠিক যেভাবে পরিবর্তন হয়, 3, 4, 5 তার ঠিক উল্টোভাবে পরিবর্তিত হয়। যখন এর উপর একটা বড় ভিডিও করব, তখন আরও ডিটেলসে আমি আলোচনা করে দেব। এরপর যে আলোচনাটা করছি, দেখো, এটা হচ্ছে পর্যায় বরাবর, বাম থেকে ডান দিকে পর্যায় বরাবর। অর্থাৎ বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, অর্থাৎ এদিক থেকে যখন এই দিকে যাবে, তখন ওই পরমাণুর আকার
বা বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। ঠিক আছে, আর কি, উপর থেকে নিচ অর্থাৎ শ্রেণী বরাবর কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমি সেটাই বারবার বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ বাম থেকে ডান দিকে যখন মৌলগুলো পরপর সাজানো হয় তখন তার আকার কমে যায়, আর উপর থেকে যখন নিচের দিকে নামে তখন তার আকার বেড়ে যায়। একইভাবে বিজারণ ক্ষমতা। তো আমি শুধুমাত্র এই পরমাণুর আকারটাই সবাইকে মনে রাখার চেষ্টা করতে বলি, যে পরমাণুর আকারটা শুধু মনে রাখার চেষ্টা করো। আর সেই মনে রাখার একটা সহজ ট্রিক্স আমি বলে দিচ্ছি। একটা ছবি আঁকবে, ছবিটা হচ্ছে এইরকম। দেখো আকার বড়, আকার ক্রমশ কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, আকারটা ধীরে ধীরে কমে যাচ্ছে, সেই জন্য হ্রাস পাচ্ছে। আর তার উল্টো ছবিটা হচ্ছে এখানটা। উল্টো ছবিটা কি, এই আমি এই ছবি আঁকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি সবাইকে, যে পর্যায় বরাবর যদি এই ছবিটা মনে রাখতে পারো তাহলে আকার ধীরে ধীরে কমছে, আর উপর থেকে নিচের দিকে অর্থাৎ শ্রেণী বরাবর আকার ধীরে ধীরে বাড়ছে। এই ছবিটা মনে রাখতে হবে। কার ক্ষেত্রে না, পরমাণুর আকারের ক্ষেত্রে। শুধু এই একটা ব্যাপার মাথায় রাখো। এরপরে কি ভাববে, পরমাণুর আকার যেভাবে হবে বিজারণ ক্ষমতা, মৌলগুলো বিজারণ ক্ষমতা ঠিক সেইভাবে হ্রাস পাবে, বা উপর থেকে নিচে নামার সময় সেইভাবেই বৃদ্ধি পাবে। ওকে, আর এক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে ঠিক উল্টো। উল্টো এখানে যা শিখলে এক্ষেত্রে হবে তার উল্টো। দেখো একটু লেখাটা কাটাকুটি হয়ে গেছে, এটা হবে উল্টো। ঠিক আছে, কার উল্টো না, পরমাণু আকারের ক্ষেত্রে যেভাবে পরিবর্তন হয় অর্থাৎ পর্যায় বরাবর হ্রাস পায়, শ্রেণী বরাবর বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ মৌলগুলোর যে তড়িৎ ঋণাত্মকতার যে ধর্মটা সেটা কিভাবে পরিবর্তন হবে তোমরা অনেকেই আশা করি বলতে পারবে। কেন বলতে পারবে বলো তো, কারণ এখানে অলরেডি আমি লিখে দিয়েছি হ্রাস পায়, তাহলে এখানে কি লিখতে হবে, বৃদ্ধি পায়। তাহলে কোনো মৌলগুলোর যে মৌলগুলো বা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে সাজানো আছে, ঠিক আছে, বইটা আরেকবার দেখাচ্ছি, দেখে নাও। বাম থেকে ডান দিকে পরপর সাজানো আছে, এই যে মৌলগুলো বাম থেকে ডান দিকে পরপর সাজানো আছে, তাদের তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে। এর ঠিক উল্টো। তাহলে ছবিটা কীরকম হবে, ছবিটা হবে এই রকম। আমি কিন্তু শুধু মনে রাখতে বলি এইটা, পরমাণুর আকারের জন্য এইটা, এই দুটো ছবি মনে রাখতে বলি। এটা মনে রাখলে পরীক্ষায় যদি বিজারণ ক্ষমতা দেয় তাহলে এটাই হবে সেম, আর পরীক্ষায় যদি তড়িৎ ঋণাত্মকতা দেয় যেটা এখন পরীক্ষায় দিয়েছে তার ছবি হবে এইটা। আর একটা কী হবে, শ্রেণী বরাবর, এই শ্রেণী বরাবর কী হবে, আগে কি ছিল বৃদ্ধি পাবে, এটা হবে হ্রাস পাবে। হ্রাস পাবে, তার ছবিটা কেমন হবে, এই ছবির উল্টো। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বা আয়নন বিভব বা জারণ ক্ষমতা উপরের দিকে থাকা মৌলগুলোর জন্য বেশি, যত নিচের দিকে নামবে হ্রাস পাবে। ওকে, চলো এবার মূল প্রশ্নের উত্তরটা কিভাবে আমরা করব। 17 নম্বর শ্রেণী, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি আগে প্রথমে এই 4টে মৌল লিখে নেব, কিভাবে উত্তর লিখতে হয় আমি সেটা এখন শেখাচ্ছি। ছবিতে আমি যেভাবে দেখালাম বইয়েতে, পরপর উপর থেকে নিচ অবধি পরপর সাজানো আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, এরপর দেখো শ্রেণী বরাবর কোনটা, আমাদের প্রশ্নে ছিল তড়িৎ ঋণাত্মকতা, ভালো করে দেখে নাও। সরি জারণ ধর্ম। হ্যাঁ, আমাদের প্রশ্নে ছিল জারণ ধর্ম। এখন এই জারণ ধর্মটা কোথায় আছে দেখে নাও। জারণ ধর্মটা আছে দ্বিতীয় গ্রুপে, তড়িৎ ঋণাত্মকতা, আয়নন বিভব এবং জারণ ক্ষমতা। ঠিক আছে, তো তড়িৎ ঋণাত্মকতার উত্তরে যা হবে, আয়নন বিভবের যা উত্তর হবে, আর জারণ ক্ষমতার ঠিক একই উত্তর হবে।
তাহলে চলো এখন জারণ ক্ষমতা। তো এখানে যে চারটে মৌল বলেছে ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন ও ব্রোমিন, এরা শ্রেণী বরাবর অনুযায়ী আছে বলেই দিয়েছে, তাই আমি এখানে উপর থেকে নিচ অবধি পরপর সাজিয়ে লিখে ফেললাম। ওকে, এরপর যেহেতু শ্রেণী বরাবর তাই এটা তলা আন্ডারলাইন মারলাম। তার ছবি কোনটা? এইটা। তাহলে আমি এই ছবিটা আঁকছি। দেখো এই যে পদ্ধতিটা, এটা আমার নিজস্ব, স্টুডেন্টদের বোঝানোর জন্য এটা আমি নিজে থেকে করেছি। কোনো বইয়েতে এইভাবে ব্যাখ্যাটা পাবে না, এটা সম্পূর্ণ নিজস্বতা। এই ছবিটার মানেটা কি? এই ছবিটার মানে হচ্ছে জারণ ক্ষমতা এই জায়গাটা দেখো বেশি, আর নিচে যেহেতু ক্রমশ আয়তন কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ জায়গাটা সরু হয়ে গেছে, এর মানে এটাই যে হ্রাস পাচ্ছে, তাই না? এটা শুধু ছবি নয়, এটা বোঝানোর ক্ষেত্রে একটা টেকনিক বলতে পারো, যে জারণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। দেখো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এই ছবির দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি। তো বিষয়টা খুব সিম্পল, খুব জটিল নয়। তোমরা শুধু এই প্রথম অংশটা একটু মনে রাখবে, যে পরমাণুর আকার বা ব্যাসার্ধের ক্ষেত্রে এই ছবিটা মনে রাখবে। পরমাণুর আকারটা যদি মনে থাকে, বিজারণ ক্ষমতা ঠিক সেম হবে, আর তড়িৎ ঋণাত্মকতা, আয়নন বিভব, জারণ ক্ষমতা তার ঠিক উল্টোটা হবে। এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, উল্টো হবে। উল্টো ছবিটা ভালো করে বুঝে নাও, সেই ছবিটা যদি মনে রাখতে পারো তোমাদের সব প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে। তো এখন আমার কাছে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের যে উত্তরটা কিভাবে করতে হয় সেটাই আমি ব্যাখ্যা করলাম। একটু বেশি বলা হয়ে গেল, কিন্তু কিছু ব্যাপার বোঝাতে গেলে একটু সময় নিয়ে বুঝতে হয়। জাস্ট চট জলদি একটু বুঝে নাও। এটা শ্রেণী বরাবর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর লিখে ফেলবে। এটা রাফে করবে কাজটা। এটা ফাইনাল পেপারে বা কাগজে করবে না, এটা পাশে রাফে করবে। এইভাবে সাজানোর পর যেহেতু এটা শ্রেণী বরাবর, তাহলে হ্রাস পাই, আর হ্রাসের যে ছবিটা সেটা হচ্ছে এই রকম। এই ছবিটা আঁকবে, এ থেকে তুমি বুঝতে পারবে ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, এবং সবচেয়ে কম হচ্ছে আয়োডিন। তাহলে উত্তরটা কি লিখবে? সবচেয়ে বড় হচ্ছে ফ্লোরিন। দেখো উত্তরটা আমি এখানে লিখে রেখেছি, ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে ক্রমানুসারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করলেই বিষয়টা সহজ হয়ে যাবে। তবু এর উপর একটা আমি ভিডিও পরে বিস্তারিত বানিয়ে দেব। 1.11 আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে কঠিন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, কেবল গলিত অবস্থায়, আর ডি গলিত বা জলের দ্রবীভূত অবস্থায়। এই উত্তরটা তোমরা যে কোনো বইতে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা থেকে পেয়ে যাবে। দেখো আমি যে কোনো একটা বই নিলাম, তড়িৎ বিশ্লেষ্য, যে সকল যৌগিক পদার্থ গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, ঠিক আছে, এই যে কথাটা লেখা আছে দু রকমই আছে, অর্থাৎ গলিত অবস্থায়, ধরো তোমরা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বর্ষাকালে রেখে দিলে দেখবে গলে গেছে, তাকে তুমি তড়িৎ বিশ্লেষণ করো, বিশ্লেষণ হবে। এবং গ্রীষ্মকালে তো আর গলে যাবে না, তখন তোমাকে কী করতে হবে? জলের মধ্যে ওই খাদ্য লবণ বা নুন ফেলে দিতে হবে, ফেলে দিলে ওটা দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ কিনা গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়। এই কথাটা হচ্ছে সঠিক। তাহলে উত্তরটা ডি, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, এই অপশনটাই হচ্ছে কারেক্ট। সেই সঙ্গে বলে রাখি, কঠিন অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ কঠিন অবস্থায় ওই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একটা স্থির তাড়িতিক তীব্র আকর্ষণ শক্তির দ্বারা সলিডভাবে থাকে, ফলে ওদের বন্ধনটা ভাঙা সম্ভব হয় না। বন্ধন না ভাঙলে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন হবে না এবং তারা চলাচল করতে পারে না, ফলে তড়িৎ পরিবহন হবে না। গ্যাসীয় অবস্থায় এটা সম্ভব নয়, আর কেবল গলিত অবস্থায় এটা সম্ভব, মানছি, গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তার থেকেও বেটার অপশন ডিএতে রয়েছে, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। ওকে, সি এরটা আংশিক রাইট, কিন্তু ডিএটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। 1.12
নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য নয়? এ, সমপ্রবাহ ব্যবহার করা হয়। বি, এখানে আয়নসমূহ তড়িৎ পরিবহন করে। সি, ধাতব আয়নের বিজারণ ও অধাতব আয়নের জারণ ঘটে। ডি, ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে। লক্ষ্য করবে 4টে অপশান আছে, 4টের মধ্যে 3টি অপশান রাইট, একটা অপশান ভুল আছে। ঠিক আছে, সেই ভুলটা তোমাকে নির্বাচন করতে হবে। এই যে কোনটা বৈশিষ্ট্য নয়, অর্থাৎ 4টের মধ্যে 3টে ঠিক আছে, একটা ভুল আছে, তোমাকে সেটা বিবেচনা করতে হবে। আমি একে একে প্রত্যেকটা আলোচনা করব। প্রথমে আলোচনা করব অপশান এ এর আলোচনা। অপশান এতে কি ছিল? সমপ্রবাহ ব্যবহার করা হয়। দেখে নাও, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কেবলমাত্র সমতড়িৎ প্রবাহ অর্থাৎ ডিসি এর ফলেই ঘটে। ঠিক আছে, এখানে ডিসি ব্যবহার করা হয়। এখন এসি ব্যবহার করা হয় না কেন? তো এই প্রশ্নটা তোমরা নোট ডাউন করে নেবে যে তড়িৎ বিশ্লেষণ করার সময় ডিসি প্রবাহ ব্যবহার করা হয়, এসি প্রবাহ ব্যবহার করা হয় না। ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এসি কেন ব্যবহার করা হয় না সেটা দেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে পরিবর্তী প্রবাহ বা এসি চালনা করলে প্রতি মুহূর্তে প্রবাহের অভিমুখ বদল হওয়ার ফলে তড়িৎদ্বারগুলির পরিবর্তন হয়। ফলে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি নির্দিষ্ট তড়িৎদ্বারের অভিমুখে যেতে পারে না। সেই জন্য কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এর ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটে না, অর্থাৎ যে উদ্দেশ্যে তড়িৎ বিশ্লেষণ সেটাই কার্যকর হয় না এসি ব্যবহার করলে। কেমন বোঝা গেল? এবারে যদি ব্যাখ্যা চাও তাহলে আমি একটু ব্যাখ্যাটা করার চেষ্টা করছি, কিন্তু উত্তর হচ্ছে এই, বেশি উত্তর লেখার দরকার নেই যে এসি কেন ব্যবহার করা যায় না। দেখো, আমি একটা অ্যানোড এঁকেছি যেটা পজিটিভ, আর ক্যাথোড এঁকেছি যেটা নেগেটিভ। ঠিক আছে, আর এটা হলো একটা ভোল্টামিটার। হ্যাঁ, এই ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষক পদার্থ দ্রবীভূত অবস্থায় আছে। সাধারণ অবস্থায় যেটা হয় কি না, আমি যদি এইটার সাথে একটা তার জুড়ে দিই, দেখো এটা একটা ব্যাটারি। ঠিক আছে, এটা একটা ব্যাটারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। কি হয়, তাতে যদি সমপ্রবাহ চলে, অর্থাৎ সমপ্রবাহ যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা প্রবাহিত হয়। ঠিক আছে, তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যদি কারেন্টটা প্রবাহিত হয়, সেক্ষেত্রে কি হয় না, আমি ধরে নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ফলে কি হচ্ছে, সোডিয়াম ভেঙে যাচ্ছে আর ক্লোরিন ভেঙে যাচ্ছে। ওকে, তো সোডিয়ামটা কি হবে না, সোডিয়াম ক্যাটায়ন সেটা ক্যাথোডের দিকে মুভ করবে, আর ক্লোরিন অর্থাৎ ক্লোরাইড অ্যানায়নটা সেটা অ্যানোডের দিকে মুভ করবে। তো কি হচ্ছে, সোডিয়াম ক্যাটায়ন ক্যাথোডের দিকে গতিশীল। ওকে, আর ক্লোরাইড অ্যানায়ন অ্যানোডের দিকে গতিশীল। ছবিতে আমি তাই দেখাচ্ছি। দেখো, ক্লোরাইড অ্যানোডের দিকে গতিশীল আর সোডিয়াম ক্যাথোডের দিকে গতিশীল। তো অ্যানায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা হচ্ছে মুভ করলে তবে কারেন্টটা তৈরি হবে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো কখন হচ্ছে সেটা, যখন আমরা ডিসি তড়িৎ প্রবাহ চালনা করব। এখন কথা হচ্ছে, যদি আমরা এসি ব্যবহার করি তখন কি হবে, এটা একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, এটা একবার ঠিক উল্টো হবে, একবার নেগেটিভ হয়ে যাবে একবার পজিটিভ হয়ে যাবে। তো কি হচ্ছে, বারবার যদি এদের পোলারিটি চেঞ্জ হয় তখন এই ক্লোরাইড অ্যানায়ন এবং সোডিয়াম ক্যাটায়ন কনফিউজড, তারা কোন দিকে যাবে বুঝতে পারবে না, সম্ভব নয়। একবার যদি এটা পজিটিভ হয় তখন এটা তো ক্লোরিন আসতে চাইবে, কিন্তু তার পরক্ষণে যদি এটা নেগেটিভ হয়ে যায় তখন ক্লোরিন এই দিকে মুভ করবে আর আসবে না। তাহলে কি হবে, বারবার যদি পজিটিভ নেগেটিভ চেঞ্জ হতে থাকে, এই ক্লোরাইড অ্যানায়ন সোডিয়াম ক্যাটায়ন কোনো দিকেই মুভ করবে না, এক জায়গাতেই পড়ে থাকবে এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে।
ঠিক আছে, সেই জন্য প্রথম অপশানটা হচ্ছে কারেক্ট ছিল। প্রথম অপশানটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর যেটা ছিল অপশানটা, 2 নম্বর অপশানটা সেটাও আলোচনা অলরেডি হয়ে গেল এখনই। এখানে আয়ন সমূহ তড়িৎ পরিবহন করে, এই যে ব্যাপারটা বললাম, এরা আয়ন, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, এরাই তো তড়িৎ পরিবহনটা করে থাকে। আর 3 নম্বর যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ধাতব আয়নের বিজারণ এবং অধাতব আয়নের জারণ ঘটে। এটা একটু বলে দিচ্ছি। এখন সি অপশানের আলোচনাটা করছি। মনে রাখবে ধাতব আয়নগুলোই হচ্ছে ক্যাটায়ন, অর্থাৎ সকল ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। যেটা এখানে দেখছো যে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়েছে, সোডিয়াম হলো একটি ধাতু। অধাতব আয়ন তারা হচ্ছে অ্যানায়ন, যেমন এখানে দেখো ক্লোরিন, ক্লোরিন হচ্ছে অধাতু, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে, তাই সেটা হচ্ছে অ্যানায়ন। অধাতব আয়নগুলোই হচ্ছে অ্যানায়ন। ওকে, সি অপশান যেটা ছিল সেটা একবার দেখাই। সি অপশান ছিল ধাতব আয়নের বিজারণ হয়, অধাতব আয়নের জারণ হয়। তার আলোচনাটা কি না, এই যে ক্যাটায়নগুলো ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করলে বিজারিত হয়, ঠিক আছে, বা বিজারণ হয়ে থাকে। হ্যাঁ, আর অ্যানায়নগুলি অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয়, অর্থাৎ অ্যানায়নগুলোর ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে থাকে। হ্যাঁ, এটা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়, আর ইলেকট্রন বর্জন করলে সেটা জারণ হয়। সেই জন্য সি অপশানটা হচ্ছে কারেক্ট। এরপর আমরা আলোচনা করব ডি অপশানটা। ডি অপশানটা এখানে কি বলেছে, ডি অপশান বলেছে ক্যাথোডে জারণ হয়, অ্যানোডে বিজারণ হয়। তো ডি অপশানের আলোচনা, এটা পজিটিভ তড়িৎদ্বার অ্যানোড, এটা নেগেটিভ তড়িৎদ্বার ক্যাথোড। ঠিক আছে, তো এখানে কি ঘটবে, এখানে ক্লোরিন আসবে, এখানে ক্লোরিন আসবে, এখানে সোডিয়াম আসবে। ঠিক আছে, এখানে সোডিয়াম আসছে। এখানে কি ঘটবে দেখো, অ্যানোডে বিক্রিয়া। এই অ্যানোডে কী হবে, ক্লোরিনের তো একটা ইলেকট্রন আছে, তাহলে কি করবে, ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। ইলেকট্রন ত্যাগ করাকে কি বলা হয়, জারণ বিক্রিয়া। অর্থাৎ ক্লোরাইড অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করেছে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে, তাই এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এবারে চলে যাও এখানে ক্যাথোডে বিক্রিয়া। সোডিয়াম ক্যাটায়ন এর একটা ইলেকট্রন ঘাটতি আছে, এই যে ইলেকট্রনটা ত্যাগ করেছে, এই ইলেকট্রনটা কোথায় যাবে, এই ইলেকট্রনটা এসে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। তো ইলেকট্রন গ্রহণ করলে বা যুক্ত হলে সেই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে পরিষ্কার হলো যে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। ক্লিয়ার? আলোচনা সিদ্ধান্ত, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। এবার প্রশ্নে চলে যাও। তো প্রশ্নে বলছে ক্যাথোডে জারণ, কিন্তু এখানে ক্যাথোডে বিজারণ বলছে, আর কি বলছে, অ্যানোডে বিজারণ ঘটে। এখানে অ্যানোডে তো জারণ বিক্রিয়া ঘটে, এটা তো সঠিক কথা, কিন্তু এখানে ডি অপশানটা ভুল। তাহলে এখানে জানতে চেয়েছে নিচে কোন অপশানটি তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য নয়। তিনটেই সঠিক, শুধু এটাই ভুল, তাহলে অ্যান্সার হবে ডি, এটাই বৈশিষ্ট্য নয়। তাহলে 1.12 এর উত্তর, ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে, অর্থাৎ ডি অপশানটা এখানে উত্তরটা লিখতে হবে। আমি এটা তোমাদের প্রত্যেকটা অপশান ধরে ধরে ব্যাখ্যা করে বোঝালাম। ঠিক আছে, ভিডিওটা দরকার হয় 2-3 বার শুনবে, এটা তোমাদের উপকারে লাগবে। অনেকের মনে রাখতে সমস্যা হয়, আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেটা মনে রাখলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। আজ আমি একটি ক্যাব বুক করেছি। আজ, এই আজের, এই যে আজ, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যানোড, আর জ দিয়ে হচ্ছে জারণ।
ঠিক আছে, আ হচ্ছে অ্যানোড, জ হচ্ছে জারণ, তাহলে অ্যানোডে জারণ। আশা করি আর ভুল হবে না। ক্যাথোড, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ক্যাথোড, ব হচ্ছে বিজারণ। কি বুঝলে? ক্যাথোডে বিজারণ। যারা পড়াটা বুঝতে পারোনি, এত ব্যাখ্যা, শুধু এই টেক্সটটা একটু মনে রাখবে, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। ওকে, প্রশ্ন নম্বর 1.13। দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? হলুদ, সবুজ, গাঢ় নীল, বাদামি। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা তোমরা অ্যামোনিয়া চ্যাপ্টার থেকে পাবে। যে কোনো পাঠ্যপুস্তক বই নাও, অ্যামোনিয়া চ্যাপ্টারটা খোলো, অ্যামোনিয়াতে পাবে। দেখো, এখানে জটিল যৌগ গঠনের যে পরীক্ষাগুলো রয়েছে, একটি পরীক্ষা নলে প্রায় 5 ml নীল রঙের কিউপ্রিক সালফেটের দ্রবণ নিয়ে প্রথমে অল্প পরিমাণে এবং তারপর অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে জলীয় দ্রবণ, এখানে তোমাদের বলা হয়েছে জলীয় অ্যামোনিয়া যোগ করলে, অর্থাৎ জলীয় অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একই ব্যাপার। পর্যবেক্ষণ প্রথমে নীলাভ সাদা রঙের অধক্ষেপ পরে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে এই অধক্ষেপ দ্রবীভূত হয়ে যায় এবং ঘন নীল রঙের দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা খুব ভালো একটা প্রশ্ন। এখানে বাকিটা দেখে নাও সিদ্ধান্ত। প্রথমে ক্ষারকীয় কপার সালফেট উৎপন্ন হয়, CuSO4, CuOH হল নীলাভ সাদা অধক্ষেপ এটা। আর অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয় বিক্রিয়ার ফলে ঘন নীল রঙের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট CuNH3 4SO4 জটিল লবণ উৎপন্ন হয়, যার রং হচ্ছে ঘন নীল। এই ইনফরমেশনটা তৈরি রাখবে। 1.4 প্রশ্ন, লোহার আকরিক রেড হেমাটাইট এর সংকেত হলো FeO, Fe2O3, Fe3O4, FeCO3। যে কোনো পাঠ্যপুস্তক থেকে তোমরা ধাতুবিদ্যায় চলে যাবে, সেই ধাতুবিদ্যায় একটা চার্ট আছে, সেই চার্টটা তোমরা তৈরি রাখবে। প্রত্যেকটা যে 4টে ধাতু আছে, এই 4টে ধাতুই তোমাদের সিলেবাস, আর বিশেষ করে রেড কালিতে যেগুলো আছে এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এই রেড কালির নামগুলো রেড হেমাটাইট, কপারের হচ্ছে কপার পাইরাইটস বা চ্যালকোপাইরাইটস, এর যে সংকেতগুলো তৈরি রাখবে। জিঙ্কের হচ্ছে জিঙ্ক ব্লেন্ড বা ব্ল্যাক জ্যাক ZNS, আর অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইট। হ্যাঁ, এই যে নামগুলো আছে স্টার দেওয়া আছে, মানে লাল কালিতে যেগুলো আছে, এইগুলো অতি অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো উইথ ফর্মুলা। ঠিক আছে, একদম কোনো ভুল না হয়, একটু ভুল হলেই কিন্তু নম্বর পাবে না। তাহলে উত্তর বি অপশান, Fe2O3 রেড হেমাটাইট। আজকের আলোচনার শেষ প্রশ্ন, MCQর 15তম প্রশ্ন, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? C3H6, C2H4, C2H2, C2H6। ঠিক আছে, এর একটা বিশেষ ব্যাপার আছে, ফর্মুলা আছে, সেইটা একটু জানার দরকার আছে। আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি, যাতে অন্যরকম প্রশ্ন, এই টাইপের অন্য ধরনের কোনো প্রশ্ন এলে তোমরা সহজে করতে পারো। আমি একটা চার্ট দেখাবো, যে চার্টের সাহায্যে বোঝাচ্ছি। দেখো, এই চার্টটা কি দেখতে পাচ্ছ? হাইড্রোকার্বন। ঠিক আছে, যে সকল জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দু রকম, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন সমযোজী একক বন্ধন দ্বারাই গঠিত। ব্র্যাকেটে দেখো একটা বন্ধন দ্বারা দেখানো হয়েছে। এই যে গ্রুপের যৌগ তার একটা বিশেষ নাম আছে, অ্যালকেন, ALKANE, অর্থাৎ এই যে উপসর্গটা দেখতে পাচ্ছ ANE, অর্থাৎ কোনো যৌগের শেষে
বানানের শেষে যদি ANE দেখতে পাও, কোনো হাইড্রোকার্বন যৌগের বানানে শেষের দিকে ANE দেখতে পাও, তাহলে সেটা অ্যালকেন গ্রুপ, অর্থাৎ সেটা সমযোজী একক বন্ধন গ্রুপের যৌগ, তাকেই বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো বাংলাতে হচ্ছে AN, হ্যাঁ, এটা দেখতে পাবে। তার গঠনটাও দেখে নাও, এক বন্ধন C এক বন্ধন, ঠিক আছে, সব এক বন্ধন দেখতে পাবে। এই হচ্ছে গঠন। এরপর চলে যাচ্ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা আবার দু রকম আছে। একটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন, যেটা C দুটো কার্বন পরমাণুর মধ্যিখানে এই ধরনের বন্ধন দেখতে পাবে। এই যে গ্রুপ, এই গ্রুপের নামটা হচ্ছে অ্যালকিন। বানানটা দেখে নাও, ALKENE। দুজনের মধ্যে মিলটা কোথায়? ALK। এখানে আছে ANE, আর অ্যালকিনের ক্ষেত্রে আছে ENE। ব্র্যাকেটে দেখো ENE। যে সকল হাইড্রোকার্বনের নামের শেষের দিকে ENE দেখতে পাবে, হ্যাঁ, তারা হচ্ছে অ্যালকিন গ্রুপের, অর্থাৎ সমযোজী দ্বিবন্ধনযুক্ত কার্বন হাইড্রোকার্বন, অর্থাৎ তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার গঠনটা কেমন দেখে নাও, এক বন্ধন C দ্বিবন্ধন C এক বন্ধন, ঠিক আছে, অর্থাৎ কার্বনের মাঝখানে এই ডবল বন্ড দেখতে পাবে, তারাই হচ্ছে অ্যালকিন। একদম তৈরি রাখো। এবার চলে আসছি সমযোজী ত্রিবন্ধন, যার তিনটে বন্ধন আছে, অর্থাৎ কার্বন দুটো পরমাণুর মধ্যে মধ্যিখানে বা মাঝখানে তিনটে বন্ধন রয়েছে। আচ্ছা, বানানটা দেখে নাও, অ্যালকাইন, ALK। এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই রকম দেখতে পাচ্ছি, ALK। ওকে, আচ্ছা, তফাৎটা কি আছে? তফাৎটা দেখে নাও, ANE আছে, এখানে আছে ENE আছে, আর এখানে আছে YNE, আইন, ঠিক আছে। যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামের শেষে YNE আছে, তারা হচ্ছে অ্যালকাইন গ্রুপের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেমন? বন্ধনগুলো দেখে নিয়েছো, এই হচ্ছে বন্ধন। এবার চলে আসে আসল কথা, সেটা হচ্ছে এদের একটা সাধারণ সংকেত আছে। হ্যাঁ, প্রথমটা যেটা অ্যালকেন, তার সংকেত হচ্ছে CnH2n+2। N হচ্ছে কি? কার্বনের সংখ্যা, মানে কতগুলো কার্বন আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি N = কার্বন সংখ্যা, N হচ্ছে কার্বন সংখ্যা। কেমন? তো চলো, অ্যালকিনের সংকেতটা কী হবে? এখানে দেখো H এর সঙ্গে 2n+2 আছে, এখানে কিন্তু এই +2টা নেই, অর্থাৎ 2 কম। পরেরটাই চলে যাও, অ্যালকাইন, সেখানে আবার 2 কম, CnH2n-2, 2 কম। তাহলে আরেকবার বলি, অ্যালকেনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে Cnটা ঠিক থাকবে, H2n, এখানে +2 আছে, এখানে +2 নেই, আর এখানে CnH2n আবার -2। তাহলে এখান থেকে 2 কম এইটা, আর এখান থেকে 2 কম এইটা, এটা মনে রাখতে হবে। শুধু প্রথমটাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হচ্ছে অ্যালকেন, যার ফর্মুলাটা CnH2n+2, এটা মনে রাখতে হবে। ওকে, এবার চলো আর একটু ব্রিফলি আলোচনা করি। কতগুলো যৌগ আমাদের জানতে হবে। তোমাদের সিলেবাসে কিন্তু এই পর্যন্ত আছে, একদম সিলেবাস ধরেই বলছি, তোমাদের সিলেবাসে 1, 2, 3 আছে, তবু 4টে দিয়েছি, কারণ হচ্ছে তোমাদের যে এলপিজি গ্যাস আছে, এলপিজি গ্যাসের একটা প্রধান উপাদান হচ্ছে বিউটেন, তাই আমি এটা দিয়েছি। দেখো n এর মান যখন 1, তখন দেখো এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, CH4, কারণ 2 × 2 কত হয়? 4। সরি n এর মান 1, তো হ্যাঁ, n এর মান 1, এখানে 1 মানে 1 আর লিখলাম না। 2 × 1 কত হয়? 2 হয়, আর +2 কত হয়? 4 হয়, যোগ করলে তো 4।
তাহলে CH4। ওকে, যদি n এর মান 1 হয় তখন মিথ লিখতে হবে, মিথ। হ্যাঁ, আমি এখানে বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। n এর মান 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট। ঠিক আছে, এগুলো হচ্ছে শব্দমূল বলা হয়, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এখন একটু শিখে নাও শুধু। তাহলে কি হচ্ছে, এটা মিথ যুক্ত n, এই যে উপসর্গটা n ছিল, n যুক্ত হলো, মিথ যুক্ত n কি হলো, মিথেন। সেভাবে ইথ যুক্ত n, ইথেন। n এর মান যখন 3 তাহলে প্রোপ যুক্ত n, প্রোপেন। আর n এর মান 4 হলে যে বলেছি বিউট, 4 হলে বিউট, সেই জন্য বিউট লেখা হয়েছে প্লাস n, কি হলো, বিউটেন। একইভাবে এখানে চলে এসো, এখানে n এর মান 1 আর হবে না, ঠিক আছে, এই জন্য ক্রস করে দেওয়া হয়েছে। n এর মান 1 হবে না, কেন বলো তো? খুব সহজ। এখানে দেখো দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন দুটো কার্বন পরমাণু অবশ্যই দরকার, কমপক্ষে দুটো কার্বন পরমাণু দরকার। সেই কারণে এখানে n এর মান আর 1 হবে না, তাহলে চলে যাচ্ছ n এর মান 2। n এর মান যদি 2 হয় C2, আর এটা 2 দুগুণে 4, তাহলে C2H4 কি হলো, 2 হলে ইথ, আর এখানে যেহেতু এই যে ফর্মুলা অনুযায়ী হচ্ছে ইন, তাহলে হলো ইথিন। n এর মান যখন 3 তখন C3 হলো, আর এখানে 3 বসালে 3 দুগুণে 6, তাহলে কত হলো, প্রোপ যুক্ত ইন, প্রোপিন। আর একইভাবে n এর মান 4, C4H8 কি করে হয়, 2 × 4 কত হয়, 4 দুগুণে 8, 8 হলো, তাহলে বিউট যুক্ত ইন, 4 এর জন্য বিউট, আর এই ফর্মুলাটার জন্য হলো ইন। ঠিক আছে, তাহলে বিউটিন। এবারে চলো এইটাতে, n এর মান 2, সেই জন্য C2, আর এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, n এর মান 2 বসালে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে হয় 2, তাহলে C2H2, তাহলে n এর মান 2 এর জন্য হলো ইথ, আর এই ফর্মুলাটার জন্য হলো আইন। এই যে আইন, এই ফর্মুলাটা, এই ফর্মুলার জন্য আইন, তাহলে আইন, তাহলে কি হলো, ইথাইন। সন্ধি বিচ্ছেদ করলে ইথ যুক্ত আইন, একটু বড় করে দেখাই, আইন, এটা আইন, ইথ যুক্ত আইন, ইথাইন। n এর মান 3 হলে কি হবে, 4, হ্যাঁ 3 হলে C3, আর এখানে 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 4, তাহলে প্রোপ যুক্ত আইন, প্রোপাইন। একইভাবে বিউটাইন, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এবারে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে কি আছে, প্রশ্নে দেখো A অপশন, এটা B অপশন, এটা C অপশন, এটা D অপশন। এখন এটা কোন প্রশ্ন, মানে কোন ফর্মুলাতে পড়বে তোমরা একটু দেখো। এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে C3, এটা হচ্ছে H, কি পড়তে পারে, 2 × 3, ওকে, অর্থাৎ CnH2n। ফর্মুলাটা বুঝতে পারছো, আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন গ্রুপ, এর নাম কি হবে, 3 আছে, তাহলে প্রোপ যুক্ত ইন, নামটা হলো প্রোপিন। ঠিক আছে, আচ্ছা এবার এটা চলে এসো, এটা হচ্ছে C2, এটা H2 × 2, যেহেতু এটা n এর মান 3 ছিল, এটা n এর মান হচ্ছে 2, তাহলে মিলছে, 2 দুগুণে 4, এইটাও তাই অ্যালকিন, অ্যালকিন গ্রুপের নামটা কি হবে, ইথ যুক্ত ইন, তাহলে হলো ইথিন। এবার চলে যাও এইটাতে, এটা হচ্ছে C2, এটা হচ্ছে H, 2 × 2 - 2, লক্ষ্য করো, 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2,
তাহলে এটা কোন ফর্মুলাতে এসে পড়ছে? তাহলে আমি এইটা ফর্মুলাও কিন্তু CnH2n, ঠিক আছে, এই যে এইটার সাথে এটা একই, অর্থাৎ অ্যালকিন গ্রুপ, অ্যালকিন গ্রুপ। আর এইটা কী হবে? CnH2n-2। এইভাবে তোমাকে কিন্তু নির্বাচন করতে হবে, প্র্যাকটিস চাই। তাহলে এটা কি হলো বলো তো? n এর মান 2, তাহলে ইথ, আর এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আইন, তাহলে নামটা হলো ইথাইন। আর এটা চলো, এটা হচ্ছে C2, এটা H, 2 গুণিত 2 যোগ 2, দেখো তাহলে ফর্মুলাটা কি হলো? CnH2n+2। চিনতে পারছো ফর্মুলাটা? এইটা হচ্ছে অ্যালকেন, যেটা তোমাদের বলেছিলাম, একবার মিলিয়ে নাও। এই যে CnH2n+2, এটাও তাই মিলছে, তাহলে এটা হলো অ্যালকেন গ্রুপ। হ্যাঁ, তাহলে নামটা কি হবে? ইথ যুক্ত n, তাহলে হলো ইথেন। তাহলে তোমরা বুঝতেই পারছো কারা সম্পৃক্ত কারা অসম্পৃক্ত। অ্যালকেন হলো সম্পৃক্ত, অ্যালকাইন হলো অসম্পৃক্ত, অ্যালকিন এবং অ্যালকিন এই দুটোই হচ্ছে অসম্পৃক্ত। তবু একবার দেখে নাও, অ্যালকেন সম্পৃক্ত, আর এদিকে অ্যালকিন ও অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। তো বিষয়টা একটু বেশি বড় হলো বটে, কিন্তু ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে আমি বলার চেষ্টা করেছি। তোমরা যদি এই চার্টটা খাতায় লিখে নাও এবং আমার আলোচনাটা যদি আরেকবার শুনে নাও, তাহলে একদম এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। পরীক্ষায় যে এটাই আসবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, অনেক রকমভাবে প্রশ্ন দেয় এবং তার উত্তর এইভাবেই তোমাকে করতে হবে। আশা করি প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই ভিডিও থেকে এই 15টা প্রশ্নের নিয়ে যেটুকু তোমাদের ইনফরমেশান দিতে পারলাম তোমাদের কাজে লাগবে। মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আমি বিভাগ খ, এখানে প্রায় 21টি প্রশ্ন আছে, মানে 18টি প্রশ্ন, কিন্তু যে ম্যাচিংটা আছে তাতে 4টে আছে, সব নিয়ে 21টি প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, যা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, সময় নিয়ে প্র্যাকটিস করো। ধন্যবাদ।